নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। শূন্য সরকারি পদ পূরণ না করার জন্য নিয়োগকর্তাদের বাধ্যতামূলকভাবে কারণ প্রকাশ করতে হবে বলে রায় দিল ত্রিপুরা উচ্চ আদালত। শূন্য পদে নিয়োগের ঘোষণা দিয়ে যেখানে পরবর্তী সময়ে নিয়োগ করা হয় না, সেক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ মহল। রাজ্য সরকারকে শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়ার সীমিত এখতিয়ার থাকলেও সরকার তার বিভাগে এই পদগুলি খালি রাখার কারণ ব্যাখ্যা করতে বাধ্য বলে এক রায়ে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কারা বিভাগের বিরুদ্ধে একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেয় ত্রিপুরা উচ্চ আদালত। পদোন্নতির জন্য প্রার্থীর আবেদনের পরেও সংশ্লিষ্ট দপ্তরের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা উচ্চ আদালতে দায়ের করা হয় রিট পিটিশন। 12 বছরের চাকরি পূর্ণ করে ডেপুটি জেল সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতির জন্য যোগ্যতার দাবি করে লিখিত আবেদনের পরেও তার অনুরোধে কোনো সাড়া না দেয়া কারা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। ডেপুটি জেল সুপার পদে পদোন্নতি বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানান প্রার্থী, কিন্তু অধিদপ্তরে উল্লিখিত শূন্যপদ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করে বলে রিট পিটিশনে উচ্চ আদালতকে জানান আবেদনকারী ত্রিপুরা সরকারের হোম জেল বিভাগের অধীনে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে উন্নীত হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি তার অধিকার থেকে বঞ্চিত বলে উচ্চ আদালতকে হলফনামা দিয়ে জানান আবেদনকারী। এদিকে পদোন্নতি কোনো অধিকারের বিষয় নয়, এটি নিয়োগকর্তার বিবেচনা করার অধিকার বলে আদালতকে জানান সরকার পক্ষের আইনজীবী। মামলার শুনানির পর পদোন্নতির বিষয়ে আবেদনকারীর প্রতিনিধিত্বকে দমন করতে পারে না সরকার এবং শূন্য পদগুলি পূরণ না করার জন্য জানাতে হবে কারণ বলে রায় উল্লেখ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। আইনের উপরোক্ত প্রস্তাবের প্রেক্ষিতে যদি সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে কোনো বিভাগে শূন্যপদ থাকে এবং তা পূরণ করা না হয়, তাহলে তা পূরণ করা নিয়োগকর্তার দায়িত্ব। শূন্যপদ পূরণ না করার জন্য জানাতে হবে উপযুক্ত কারণ বলেও রায়ে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। এদিকে এই মামলার আবেদনকারীকে 8 সপ্তাহের মধ্যে তার ন্যায্য অধিকার দেবার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। রাজ্য সরকারের অধীনে বিভিন্ন শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়ার পরেও যেখানে অনেক ক্ষেত্রে বাতিল করা হয় পুরো নিয়োগ প্রক্রিয়াটি, সেই ক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সহকারী হাই কমিশনারকে পুনরায় রাজ্যে পাঠালেও এখনো পর্যন্ত আগরতলা ভিসা অফিসে চালু করল না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রেক্ষিতে দৈনিক যেখানে যাতায়াত ছিল 1,500 মানুষের, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 200-তে। গত 2রা ডিসেম্বর সহকারী হাই কমিশনের প্রাঙ্গণ লঙ্ঘনের ঘটনার প্রেক্ষিতে কমিশনার আরিফ মোহাম্মদকে আগরতলা থেকে দেশে ফিরিয়ে নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঘটনার 33 দিন পর গত মঙ্গলবার রাজ্যে ফিরে এসে কর্মস্থলে যোগ দেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার। কিন্তু সহকারী হাই কমিশনের কর্মস্থলে যোগ দেওয়ার পরেও ভিসা অফিস এখনো পর্যন্ত চালু করেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকায় দীর্ঘক্ষণ অবস্থান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা শেষেই পুনরায় আবার কর্মস্থলে যোগ দিয়েছেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার। তবে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের জন্য স্থগিত ভিসা পরিষেবা কবে চালু করা হবে তা জানে না বাংলাদেশের সহকারী হাই কমিশনারও। এদিকে নিরাপত্তাহীনতার অবস্থায় তথাকথিত প্রেক্ষাপটে সকল প্রকার ভিসা প্রদান সহ কনসুলার সেবা কার্যক্রম বন্ধ করে রেখেছে আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশন। গত 3রা ডিসেম্বর ভিসা বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রেক্ষিতে তলানিতে ঠেকেছে উভয় দেশের যাত্রী পারাবার। বর্তমানে ত্রিপুরা বাংলাদেশের মধ্য দিয়ে দৈনিক চলাচলের সংখ্যা হলো 200। যাদের ভিসার মেয়াদ রয়ে গেছে তারাই জরুরি প্রয়োজনে চলাচল করতে পারছেন উভয় দেশের মধ্যে। স্বাভাবিক সময়ে দুদেশের মধ্যে লোক চলাচল করত প্রায় 1,500। কবে নাগাদ ইন্দো বাংলা ভিসা চালু হবে তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না অন্তর্বর্তী সরকার। নতুনভাবে সেট আপ তৈরির প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশন কর্তৃপক্ষ। চিকিৎসা সংক্রান্ত খুব জরুরি প্রয়োজনে 2-1জনকে ভারতে আসার ভিসা দেওয়া হচ্ছে, তবে তাও নিয়মিত নয় বলে জানিয়েছে আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ। দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অব্যাহত থাকলেও বাণিজ্যের বহর বাড়েনি বলেও জানিয়েছে এপারের ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইন্ডিয়া মেট্রোলজি ডিপার্টমেন্টের 150 বছর পূর্তি উপলক্ষে দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার নরসিংহস্থিত ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় আগরতলা হাওড় দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
1875 সালে ইন্ডিয়া মেট্রোলজি ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়েছিল। আগামী 15ই জানুয়ারি এই বিভাগের 150তম বছর পূর্তি উদযাপিত হবে। এই উপলক্ষে দিল্লির কার্যালয়ে আগামী 14 ও 15 জানুয়ারি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। ইন্ডিয়া মেট্রোলজি ডিপার্টমেন্টের 150 বছর পূর্তির অঙ্গ হিসেবে নরসিংহস্থিত ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীদের নিয়ে ইন্ট্রোডাক্টরি সেশন অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট শীর্ষক কর্মশালার আয়োজন বলে জানিয়েছে দপ্তরের কর্মকর্তারা। ভবিষ্যতে যেন ছাত্রছাত্রীরা ইন্ডিয়া মেট্রোলজির সম্পর্কে জানার মাধ্যমে এই বিষয়ে নিজেদের আগ্রহ বাড়াতে পারে এবং দপ্তরকে এগিয়ে নিয়ে যেতে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করতে পারে, সেই উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিক নবারুণ পুরকায়স্থ। আমরা 150 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি 15 জানুয়ারি। তো এর অঙ্গ হিসাবে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি, যাতে স্টুডেন্ট যারা আছেন, যারা ভবিষ্যতের এগিয়ে আসবেন এবং ভবিষ্যতের দেশের সম্পদ, এদেরকে আমরা ওয়েদার এবং ক্লাইমেট সম্পর্কে কিছু করব, এদেরকে আমরা বুঝাবো এবং তারা যাতে ইন্টারেস্টেড হয়ে এবং তারা যাতে ভবিষ্যতের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন, আরো বহু বিবর্তন যাতে হয়, আরো যাতে অ্যাডভান্সড হয় এবং সবকিছু যাতে আরো একুরেট হয়। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। ইন্ডিয়া মেট্রোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে কর্মশালার আয়োজন করার ফলে ছাত্রছাত্রীরা আবহাওয়া সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি তারা ভবিষ্যতে কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে সেই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হয়ে জ্ঞান অর্জন করতে পেরেছে বলে অভিমত ব্যক্ত করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল স্বপ্না সোম। ইন্ডিয়া মেট্রোলজি ডিপার্টমেন্ট তাদের কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজিত কর্মশালা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী ছিল, তাই ইন্ডিয়া মেট্রোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আশেপাশের এনভায়রনমেন্টের সম্বন্ধে অ্যাওয়ার্ড জানানো তো সবারই দরকার। তো আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা আজকের খুবই ইম্পর্টেন্ট আর আমাদের বাচ্চারা খুবই লাভবান হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে। আমরা মেট্রোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে ওরা আজকে আমাদের স্কুলের প্ল্যাটফর্মটা ব্যবহার করেছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য। ধন্যবাদ। আবহাওয়া সম্পর্কে সম্যক ধারণা বর্তমানে জেলা স্তরে পৌঁছানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে পঞ্চায়েত স্তরে আবহাওয়ার খবর পৌঁছানোর লক্ষ্য নিয়ে আবহাওয়া দপ্তর থেকে হর হর মৌসুম হর ঘর মৌসুম স্লোগানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি আগামী দিনেও চালু থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 16 জানুয়ারি ত্রিপুরায় সর্বভারতীয় যুব কংগ্রেসের উত্তর পূর্বাঞ্চল যুব কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কনভেনশনে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানুচিব সহ অন্যান্যরা। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে সম্মেলনে বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন, যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন, তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে। আমাদের এই রাজ্যে এবার জাতীয় থাংটা প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য লাভ করল ত্রিপুরা। হরিদ্বারে অনুষ্ঠিত 30তম জাতীয় সাব জুনিয়র ও সিনিয়র এই প্রতিযোগিতায় 2টি সোনা সহ মোট 14টি পদক জিতেছে ত্রিপুরা। পদক তালিকায় 2টি সোনা ছাড়াও রয়েছে 4টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ। প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে অংশগ্রহণ করে ছেলেদের বিভাগে 8 জন এবং মেয়েদের বিভাগে 1 জন খেলোয়াড়। জুনিয়র বিভাগে ছেলেদের গ্রুপে 53 কেজিতে অনুভব ভট্টাচার্য ও একই গ্রুপে মেয়েদের বিভাগে 29 কেজিতে অবন্তিকা চৌধুরী জয় করে স্বর্ণ পদক। এছাড়া সাব জুনিয়র বিভাগে যে 4 জন রৌপ্য পদক জিতেছেন এরা হলেন ছেলেদের বিভাগে 37 কেজিতে আয়ন ঘোষ, মেয়েদের বিভাগে 29 কেজিতে ঋদ্ধি ভট্টাচার্য, 45 কেজিতে ইস্মিতা নাথ ও 41 কেজিতে সম্ভাবী রায়। ব্রোঞ্জ পদক জয়ীরা হলেন মেয়েদের সাব জুনিয়র বিভাগে 45 কেজিতে সোহা সিনহা, সিনিয়র বিভাগে 48 কেজিতে অনিন্দিতা পাল, 56 কেজিতে সুলতা দত্ত, 62 কেজিতে দীপঙ্কর রায়, 66 কেজিতে ধীমান ভৌমিক, 58 কেজিতে রূপম ভট্টাচার্য, 66 কেজিতে হরজিৎ ঘোষ ও 80 কেজিতে সত্যদীপ ভট্টাচার্য।
এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।